ডক্টর মোহাম্মদ ইউনূস আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের। 1 আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। উনি আমাদেরকে বলেন যে এদিকে ডক্টর ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়। শেখ হাসিনা পতনের বিশাল ঘটনা প্রকাশ হওয়ায় ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে। সমন্বয়কদেরও ভয়াবহ অবস্থা। এই সব কিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। সমন্বয়ক রাফি, আপনাকে ভাল লাগলো ভাই? সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে আপনার গ্রেফতার করে কিংবা অনেকটা তাদের গৃহবন্দী করে তাদের এগেইনস্টে তদন্ত কমিটি করা হচ্ছে। এই দুইটার অর্থ সম্পদ আপনার কি তদন্ত করা হবে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। তথাকথিত জেনজি প্রজন্মের জাতির পিতা আমাদের জলকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে বাংলাদেশে ফেরার পূর্বেই, বাংলাদেশের শাসনভার নেওয়ার পূর্বে উত্তপ্ত করার হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় তার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সমন্বয়কারীরা ছাত্র সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভবিষ্যৎ কি, এখন খোদ দলের শীর্ষ নেতাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন এই দলের অস্তিত্ব নিয়ে। তাদের মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টাদের অনেকেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে নিয়োগ পেয়েছেন। ঘুমন্ত বাঘকে আবার জাগিয়ে তুলল। ঘুমন্ত আওয়ামী লীগ যখন জেগে গিয়েছে আর কোণঠাসা করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আহত অবস্থায় সুস্থ অবস্থার থেকেও ভয়ঙ্কর। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আহত করার চেষ্টা করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরে আসবে। যত বিতর্কই হোক না কেন, নেত্র নিউজে যা বলুক, সার্জিস যাই বলুক, আরো অনেকে অনেক কথা বলছে, টোটাল সারমর্মটা হয়েছে কি জানেন? কথা হয়েছে, সেই কথাটা তো ফাঁস করতে পারছে। কলিজা লাগে ভাই, কলিজা লাগে। হ্যাঁ, অনেক কথাই বর্তমানে ফাঁস হয়েছে এবং সমন্বয়কদের বক্তব্য শুনে সবাই অবাক হয়েছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে নিয়ে সমন্বয়করা একটা তথ্য প্রকাশ করে যে শেখ হাসিনা পতনের আগে তাদের সাথে যোগাযোগ ছিল এরকম কিছু কথা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে। তাদের বক্তব্যের মধ্যে কি কি ফাঁস হয়, ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা কি হয় এবং শেখ হাসিনা যে পরিকল্পনা করে ভারতে বসে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, তার পরিকল্পনাগুলো কতটুকু সফলতার দিকে গিয়েছে, সবকিছুই আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। সবাই কি বক্তব্য দিচ্ছে, কি কি পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে সেনা প্রধানও কি করেন। আসুন দর্শক, আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি। রাফি, সমন্বয়ক রাফি, আপনাকে ভাল লাগলো ভাই, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে আপনার গ্রেফতার করে কিংবা অনেকটা তাদের গৃহবন্দী করে তাদের এগেইনস্টে তদন্ত কমিটি করা হচ্ছে। এই দুইটার অর্থ সম্পদ আপনার কি তদন্ত করা হবে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আওয়ামী লীগের পতন ঘটে, ঠিক তবে থেকে এখন পর্যন্ত এনসিপির যেই 2জন মূল মাথা তাদেরকে রাজপথে দেখা যায়। আপনার বিভিন্ন বড় বড় দলের মনে করেন যে পলিটিশিয়ানদের, রাজনীতিদের, এদেরকে হুমকি ধুমকি রাজপথে দিয়ে বেড়াচ্ছে। এই 2 সমন্বয়ক বা মূল মাস্টার মাইন্ড মাথাকে তাদেরকে তদন্ত করা হচ্ছে, তাদের অর্থ সম্পদ তদন্ত করা হবে। কিন্তু হঠাৎ করে আপনার এই তদন্ত কমিশনের কারণ কি? দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে সমন্বয়ক রাফি। এবং যখন নাকি রাফি আপনার সার্জিস আর হাসনাতের এগেইনস্টে একের পর এক আপনার এক একটা বড় বড় তথ্য ফাঁস করতে থাকে, ঠিক তখনই আমাদের বাংলাদেশের বিএনপি, জামায়াত আরো হচ্ছে আদার্স যে মনে করেন পার্টিগুলো আছে, সবাই দাবি জানায় এনসিপির যে নেতা আছে তাদের যে অর্থ সম্পদ এগুলো কোথায় থেকে আসতেছে, এটার কে দিতেছে বা এত টাকা পয়সা তারা কোথায় পাচ্ছে, এটাকে তদন্ত করে দেখা হোক। কারণ হুট করে একটা দল এসে যেভাবে বিএনপি আপনার গাড়ি ঘোড়া নিয়ে শুডাউন দেয় রাজপথে, ঠিক সেম ভাবে যে নাকি আগে মেসে খেত, যার পকেটে নাকি 1000 টাকা পর্যন্ত ছিল না। এটা হচ্ছে সার্জিসের বক্তব্য, তাই না? যে তিনি নিজে বলছে যে আমি যে এখন বাসায় যাব, আমার কাছে রিক্সা ভাড়াটা পর্যন্ত নেই। অতএব এই সার্জিস এখন খানদানি বড়লোক হয়ে যায়, যেখানে আপনার বিএনপি গাড়ি ঘোড়া নিয়ে, তাই না, শত শত মানুষ নিয়ে রাজপথে আপনার শুডাউন দেয়, নির্বাচনের প্রচারণা করে। ঠিক সেম ভাবে তাল মিলিয়ে সমন্বয়ক সার্জিস তিনিও গাড়ি নিয়ে শুডাউন এবং তার এলাকার ভিতরে লাখ লাখ টাকা ছড়িয়ে ছিটিয়ে মনে করেন বেড়াচ্ছে। এটাকেই আপনি তদন্ত করে দেখার রিকোয়েস্ট করছে সমন্বয়ক আরেকজন এনসিপি নেতা রাফির এই বক্তব্য, বিএনপির এই বক্তব্য যে এই এনসিপির যে 2 মূল মাথা, এদের ব্যাংক ব্যালেন্সকে তদন্ত করে দেখা হোক। এবং এটাকে ঘিরেই আপনার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার রাতের ঘুম হারাম হয়ে যায়। তিনি মাঝরাতে বড় ধরনের মোটামুটি আপনার 2 থেকে 3 কিলোমিটার
এতটা দূরত্ব তিনি একটা স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে তিনি বলছে যে আমি বা আমার পরিবার বা সার্জিস আমরা কি দুর্নীতির সাথে যুক্ত আছে কিনা প্রথম আলোর যে রিপোর্ট বা যে সাংবাদিক এটাকে প্রচার করছে, আমরা দাবি জানাচ্ছি সেই সাংবাদিক ভাইকে আপনি নিজে এসে এটাকে তদন্ত করে যান। পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল, হান্নান মাসুদ সেই বক্তব্যটাই দিয়েছে। আগে শুনি হান্নানের বক্তব্যটা, যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি যে 8ই আগস্ট আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন, বা 6 আগস্ট থেকে তার সাথে যোগাযোগ হলো, বিষয়টা আসলে ওইরকম নাকি এর আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের? চলুন দেখি। 1 আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মোহাম্মদ ইউনুসের সাথে আমার প্রথম কথা হয়। উনি আমাদেরকে বলেন যে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না? আন্দোলনের সময় আমাদের হচ্ছে হঠাৎ করেই হান্নান মাসুদের এমন বক্তব্যে নড়ে চড়ে বসেছে রাজনীতির প্রশাসন। কারণ শুধু এতটুকু অংশে বক্তব্য দিয়ে তিনি ক্ষান্ত হননি। এখানে ওই সময়টাতে জনাব তারেক রহমানও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু তারা কোন একটা টেগিং এর রাজনীতির ভয়ে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করেননি। দর্শক, গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন যে সরকার পতনের আন্দোলনের যে দাবি আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল, ঘটনা কি তাহলে সত্যই? কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে 1 আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যে সংগঠন আছে এর মাধ্যমে। তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন। তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না, কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন। আর সম্ভবত এই যে তাদের তখন থেকেই একটা অপশন ছিল, বা তারা বুঝতে পারতেছিল সরকারের পতন হবে, তাহলে পরবর্তী সময়ে সরকারের প্রধান কে হবে। বেশ কয়েকটা নাম ছিল, ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল, কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসই হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি, মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে আসীন আছেন। এখন আমার একটু মাথায় ধরে না যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভারসেশন, দেখেন যখন কোনো আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, যাই হোক, দেয়ার ইজ এ প্ল্যান। মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক, প্ল্যান থাকে। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন, পরিকল্পনা করেন, আর সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা। যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকেই ছিল, কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে, সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন, তারা যেন সামনের দিকে আগায় যায়, এই বক্তব্যটা আসলে কারণটা কি? আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন একটা বজ্রকঠিন সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েছেন। এনসিপির যে দাবি দেওয়া বা এনসিপির যে চাওয়া, নির্বাচন ছাড়াই আরো বেশ কয়েকটা বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক। কেন? থাকলে তারা এই যে বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে, বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান ইজ্জত বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন, কেউ করছেন না, অনেকে নামে অভিযোগ উঠছে, অনেকে নামে উঠছে না। তো এখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে, যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না, বিশেষ করে বিএনপি এর থাকবে না। কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবত প্রত্যেকটা ঘটনায় বা এনসিপিও আফটার শেখ হাসিনা তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে বিএনপিকেই তারা সবচেয়ে বেশি ঘায়েল করা ট্রাই করেন, এবং কি এই বক্তব্যের মধ্যেও জনাব তারেক রহমানের সাথে তারা কথা বলা নাই, তিনি ইচ্ছা করছেন, ট্রাই করছেন, যোগাযোগের চেষ্টা করছেন, বাট তারা সেখানে সাড়া দেয়নি। তো এই যে বিষয়গুলো সামনে আসছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যদি তিনি নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়েই নিছেন, তো সেইটা কি বিষয়টা ওনাকে আরেকটু পেঁচে ফেলা? আমার কাছে এটাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে বুঝাই, যে আমরা এতদিন জানছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্যারিসে ছিলেন, তিনি এগুলোর সাথে কোনো কানেক্টেড না, ইভেন মানে কোনোভাবেই এই আন্দোলনের সাথে তার কোনো মানে জড়িত তিনি ছিলেন না। তিনি সরকার পতনের পর এখানে নানান আলোচনা হয়েছে, সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেখান থেকে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে, তারপর উনি আসছেন, ওনার পক্ষে ছাত্রদের স্ট্যান্ড ছিল, আমরা কিন্তু এটা জানতাম। বাট 5ই আগস্টের আগে থেকেই তিনার সাথে তাদের সম্পর্ক, কথোপকথন, এগুলো এখন ফাঁস করে কি ওনাকে চাপে ফেলতে চাচ্ছেন? ভেতরে কি আরো অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা জানি না, যে এগুলো সামনে আসলে ইন ফিউচার এই মানুষগুলো যারা এখন সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে, যে আওয়ামী লীগের কাছে তাদের শত্রু পরিমাপের যে লেভেলটা 1, 2, 3, 4 বা একদম ডেঞ্জার লেভেলে কানেক্ট করানোর চেষ্টা, যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন নির্বাচনটা আরো প্রলম্বিত করেন, আরো তিনি সিকিউর থাকা ট্রাই করেন। মানে আমার না বিষয়টা বোধগম্য হয় না যে হঠাৎ করে কেন হান্নান মাসুদরা এরকম বক্তব্যগুলো দিচ্ছেন। গেল কয়েকদিন আগে একবার দিল সেনাপ্রধানকে নিয়ে, এখন আসলে ডক্টর ইউনুসকে নিয়ে, আরো যে কখন কোন কথা সামনে আসে। আর এই কথাগুলো একটা জিনিস প্রমাণ করে মানুষের কাছে, কোনটা? যে শেখ হাসিনা বারবার বলছিল এটা সরকার পতনের আন্দোলন, এটা ছাত্রদের আন্দোলন না। এখন এদের কথাবার্তায় এই জিনিসগুলো আরো ভেরি ক্লিয়ার হচ্ছে। জাতির মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হচ্ছে,
এটা খুব সাইলেন্সলি হচ্ছে, হয়তো এতটা বুঝতে পারতেছেন না। আমাদের জনপ্রিয় দলগত্তা, জননন্দিত, বিশ্ববরেণ্য, ইতিহাসের সেরা মহানায়ক, হ্যাঁ, তথাকথিত জেনজি প্রজন্মের জাতির পিতা, আমাদের জলকত্তা ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে বাংলাদেশে ফেরার পূর্বেই, বাংলাদেশের শাসনভার নেওয়ার পূর্বে সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় তার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সমন্বয়কারীরা ভারত অভিমুখে লং মার্চ করেছে। তার সাথে বিএনপি, মাজা ভাঙা দল বিএনপি লং মার্চ করেছে বিভিন্ন সময় ভারতের অভিমুখে। এরপর সর্বশেষ চীনে গিয়ে তিনি হুমকি দিলেন ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের একমাত্র সামুদ্রিক গার্ডিয়ান অর্থাৎ জলকত্তা ডক্টর মোহাম্মদ সুৎখুর ইউনূস। তো সুদরাজ বিভিন্ন সময় ভারতের সেভেন সিস্টার্স, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, কলকাতা, দিল্লির মসনদ দখল করার জন্য তার যে জিহাদি সমর্থিত গোষ্ঠী, জামাত, মৌলবাদী, ধর্মীয় উগ্রবাদী যেই যারা রয়েছে, তারা ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দেওয়ার জন্য, তথাপি ভারতকে দ্বিখণ্ডিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে। জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, ব্লগার হত্যা মামলায় যে দীর্ঘদিন যাবৎ জেলে ছিল, তাকে ছেড়ে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। এদিকে বাবর, লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলাতে সরাসরি আসামি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো যে মামলার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া বাংলাদেশে, তাদের প্রত্যেককে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্পষ্ট একটাই কারণ ছিল, এবং জামাতের যারা মৌলবাদী সংগঠন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে ভারতের সেভেন সিস্টার্স অভিমুখে লং মার্চ কিংবা সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে। এবং মাহফুজ আলম, বর্তমান তথ্য উপদেষ্টা, তথ্য বাবা, কিন্তু ভারতের মানচিত্রকে দ্বিখণ্ডিত করে একটা বাংলাদেশের নতুন মানচিত্র প্রকাশ করেছিল, আপনারা সবাই জানেন। এদিকে আমাদের জলকত্তা ভারত খেয়ে দেবে বলে চিন্তা করতেছে, আর এদিকে আরাকান আর্মি, আপনারা জানেন আরাকান আর্মির সাথে জুন্টা সরকারের দীর্ঘদিন যাবৎ সংঘর্ষ চলমান রয়েছে, এবং মায়ানমারের যে রাখাইন প্রদেশ, এটা পুরোপুরি এই মুহূর্তে আরাকান আর্মির নিয়ন্ত্রণে, এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের সীমান্তের একটা বিশাল অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। আপনারা খেয়াল করবেন কিনা আমি জানি না, বিভিন্ন সময় মিডিয়াতে গত 4 বা 3 মাসে আরাকান আর্মি প্রায় 150 জনের মতো 150 জন জেলে বাংলাদেশের, যারা মাছ ধরে সমুদ্রে, তাদেরকে ধরে নিয়ে গেছে। এই বিষয়ে ডক্টর ইউনূসের সরকার কিন্তু তাদেরকে এখনো ছাড়াতে পারে নাই। এদিকে আজকে যে স্পর্শকাতর বিষয় আমরা দেখলাম, যে তথ্য পাইছি আজকে, এটা ভয়াবহ একটা তথ্য। এটা বাংলাদেশের সার্বভৌমত্ব পুরোপুরি হুমকির মধ্যে পড়ে গেছে। ঘুমন্ত বাঘকে আবার জাগিয়ে তুলল স্বরাষ্ট্র উপদেষ্টার এক হুঙ্কারের কারণে। ঘুমন্ত আওয়ামী লীগ যখন জেগে গিয়েছে, আর কোণঠাসা করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আহত অবস্থায় সুস্থ অবস্থার থেকেও ভয়ঙ্কর। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আহত করার চেষ্টা করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরে আসবে। আজকে দুপুরে কিন্তু তার জানান দিয়ে দিয়েছে ঢাকা শহরের মধ্যে। ঢাকা 5 আসন বাড্ডার মধ্যে বিশাল বড় একটি বিক্ষোভ সমাবেশ করেছে। তার আগে সকালে করেছে খুলনা 0 পয়েন্টে, এবং কিছুক্ষণ আগে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল করেছে, এবং ডক্টর ইউনূসের পদত্যাগ এর দাবিতে উৎসব মুখরভাবে জনসাধারণ সহ আরেকটি মিছিল হয়েছে মিরপুরের পল্লবী এলাকায়। এই আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা এই সরকারের নেই, এবং যে সরকার আসুক কারোরই নেই। হয়তো কিছু সময়ের জন্য কোণঠাসা করে রাখতে পারবে, এটা আমি সকল ভিডিওতে বলে থাকি। কোণঠাসা করা মানে নিশ্চিহ্ন করে ফেলা না। আজকে যে এতগুলো মিছিল হলো, এবং খুলনার মধ্যে যে হাজার হাজার জনগণের উপস্থিতিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল হলো, এটা কি সাধারণ কোন দলের পক্ষে সম্ভব? এরকম কোণঠাসা অবস্থায়, যেখানে হাজার হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে গিয়েছে, যেখানে হাজার হাজার নেতাকর্মী জেলের মধ্যে অ্যারেস্ট হওয়া আছে, যেখানে হাজার হাজার নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া, তারপরও একত্রিত হয়ে 1-1.5 মানুষ নিয়ে, 4-500 মানুষ নিয়ে একটি মিছিল করা একমাত্র আওয়ামী লীগ দল বলেই সম্ভব। আর কোন দলের পক্ষে বাংলাদেশে এমন মিছিল করা সম্ভব না। এট এ টাইম কয়েকটা জায়গার মধ্যে এখন বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রতি ঘন্টা পর পর ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, খুলনা এবং বিভিন্ন জায়গায় এখন প্রোগ্রাম ছড়িয়ে পড়েছে। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আওয়ামী লীগ বিশাল বড় বড় বিক্ষোভ মিছিল করবে, এবং ওই মিছিলগুলো দেখে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা এবং সাধারণ জনগণ প্রত্যেক জেলার মধ্যে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। এটা আর এখন ঝটিকা মিছিলে নেই, এটা এখন একটি বিক্ষোভ মিছিলে রূপান্তরিত হয়েছে। এটা এখন জেলা পর্যায়ে যাওয়া বাকি। বাংলাদেশের 595টা উপজেলায় যাওয়া এখন বাকি আছে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল। প্রত্যেক জেলায় তো এখন ছড়িয়ে পড়েছে, উপজেলাও ছড়িয়ে পড়বে। সকলে এখন ভয়ভীতির মধ্যে সময় কাটাচ্ছে। ভয়ভীতির মধ্যে সময় কাটানোর কিছু নেই। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ দিয়ে এসব মিছিল ঠেকানো সম্ভব না। বাংলাদেশে কয় হাজার পুলিশ আছে, আর বাংলাদেশে কয় লক্ষ কয় কোটি আওয়ামী লীগের কর্মী আছে, সেটাও কিন্তু দেখার বিষয়। 1 লক্ষর কাছাকাছি হয়তো জেলে মনে করলাম বন্দি করে রেখেছে, আমি বাড়িয়ে ধরলাম, কিছু পালিয়ে গিয়েছে। তারপরও বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছে। সকল পয়েন্টে
পুলিশ দিয়ে আওয়ামী লীগের এই বিক্ষোভ সমাবেশ ঠেকানো সম্ভব না। যত দমন নিপীড়ন করবে, যত আঘাত করবে, তত আঘাতপ্রাপ্ত বাঘের মতো রাজপথ কাঁপাবে বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা শুরু হয়ে গিয়েছে, সেটা অব্যাহত থাকবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যতই কিছু করা হোক, আওয়ামী লীগের রাজনীতিক গতিতে চলবে। আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা যুদ্ধের পরও কারো ছিল না। যুদ্ধের গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। বিশেষ করে এখানে ডক্টর ইউনূসকে নিয়ে কথা হচ্ছে, সমন্বয়করা কী কথা বলতেছেন এইসব নিয়ে কথা হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এইগুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।